পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা গত ক্লাসে প্রথম অধ্যায় শেষ করেছিলাম, প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। আশা করছি সবাই পড়া চ্যাপ্টার শেষ করেছো পড়ে। আমরা আজকে পরবর্তী চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে 3 নম্বর অধ্যায়, যেটা পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। এই চ্যাপ্টারে যাব এবং এখান থেকে শুরু করব আবার। তো পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, যেটা আছে প্রিপেয়ারিং প্ল্যান অ্যান্ড ডিসিশন মেকিং। হ্যাঁ, তো আমরা আগেই জেনেছিলাম পরিকল্পনা কি, আমরা প্রত্যেকটা সংজ্ঞা আগে কার্যাবলীর মধ্যে পড়ে এসেছিলাম। তো আজকে আবার শুরু করছি, আবার সংজ্ঞা দিয়েই শুরু করব। তো আমরা জানি পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম এবং প্রধান কাজ, তাই তো? পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম এবং প্রধান কাজ, এবং সকল কাজের ভিত্তি হচ্ছে পরিকল্পনা, তাই না? তো পরিকল্পনা হচ্ছে, আমরা জানি পরিকল্পনা একটা চিন্তনীয় কাজ, এবং চিন্তার ক্ষেত্রে যদি ভুল হয়, পরিকল্পনায় যদি ভুল হয়, সেটার প্রভাব নেতিবাচক একটা প্রভাব পড়বে। এবং সেই একইভাবে পরিকল্পনায় ভুল হলে সেটা বাস্তবায়নমূলক কাজের ক্ষেত্রেও ভুল হবে। তো আমরা আমাদের পরিবারের ক্ষেত্রে যেমন দেখি, আমাদের ব্যক্তিগতভাবে যদি বলি, আমরা আমাদের কাজগুলো যদি সারাদিনের কাজের একটা সুন্দর পরিকল্পনা তৈরি করি এবং সেই অনুযায়ী যদি কাজ করি, তাহলে কিন্তু আমরা আমাদের সব কাজগুলো সুন্দরভাবে সফলভাবে করতে পারবো। হ্যাঁ, ঠিক একইভাবে পরিকল্পনার ক্ষেত্রেও যদি আগেই অগ্রিম চিন্তাভাবনা করে যদি সেটা গ্রহণ করা হয়, সেই সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন যদি করা যায়, তাহলে প্রাতিষ্ঠানিক সফলতাও নিশ্চিত হবে। তো আবার পরিকল্পনার সাথে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। তো সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা করতে গেলে কি লাগে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা অনেকগুলো বিকল্প পাই। বিকল্পগুলো নির্ধারণ করা হয়, সেগুলো মূল্যায়ন করা হয় এবং সবচেয়ে উত্তম বিকল্পটা করা হয় বা সেটা করতে হয়। তো এই যে উত্তম বিকল্প গ্রহণের যে কাজ, সেটাকেই আমরা বলবো হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তো এই পরিকল্পনা গ্রহণ এবং প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত এই কাজগুলো ব্যক্তি বা দল বা ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্যকরীভাবে সঠিকভাবে নিতে পারলে কার্যকরীভাবে এটা সহায়তা প্রদান করে প্রতিষ্ঠানকে। তো আমরা পরিকল্পনার ধারণা 3.1-এ যাও। পরিকল্পনা বিষয়টা কি বা পরিকল্পনা কাকে বলে, এটা আবার একটু জেনে নিই, সংজ্ঞাটা জেনে নিই। ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকে পরিকল্পনা বলে। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্র এবং ব্যবস্থাপনা প্রক্রিয়া, এটি আমরা জানি এটা প্রথম কাজ এবং প্রধান কাজ এবং অন্য সকল কাজের ভিত্তি। তাই ভবিষ্যতে কি করা হবে এ সম্পর্কে আগাম চিন্তাভাবনা বা করণীয় ঠিক করাকে আমরা পরিকল্পনা বলে থাকি। তো এবং এই ক্ষেত্রে কি করা হবে এটি যেমন ঠিক করা হয়, সেটা যেমন পরিকল্পনার মধ্যে করা হয়, কি করা হবে এটা ঠিক করা হয় যেমন পরিকল্পনার মধ্যে, ঠিক এমনি কখন, কিভাবে, কোথায়, কার দ্বারা এবং কত সময় কাজটি করা হবে, সেটাও কিন্তু পরিকল্পনারই বিষয়। তো সেই ক্ষেত্রে পরিকল্পনা হচ্ছে কি, পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতের কার্যক্রমের নকশা বা চিত্রকে পরিকল্পনা বলে। তো এরপরে আমরা পড়ব হচ্ছে, এরপরে যাও তোমরা তোমাদের বইয়ের মধ্যে পেজ নাম্বার হচ্ছে 82, তোমাদের 3.3-এ যাও। আমরা 3.3 পড়ব। একটি উত্তম বা আদর্শ পরিকল্পনার গুণ বা বৈশিষ্ট্য। একটা উত্তম পরিকল্পনা কেমন হওয়া উচিত, কোয়ালিটিস অফ ফিচার্স অফ এ গুড প্ল্যান, এটার বৈশিষ্ট্য বা গুণ কেমন হওয়া উচিত একটা ভালো আদর্শ পরিকল্পনার, সেই বিষয়গুলো আমরা একটু ব্যাখ্যা করব। তো একটা উত্তম পরিকল্পনা কি কি হবে দেখো। একটা উত্তম পরিকল্পনা নিয়ে যখন তুমি কোশ্চেন আসবে, লিখতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে। সেটা হচ্ছে উত্তম পরিকল্পনা কেমন হবে দেখো। সুস্পষ্ট উদ্দেশ্য, একটা উত্তম পরিকল্পনা কি থাকবে, সুস্পষ্ট উদ্দেশ্য থাকবে, স্পেসিফিক
অবজেক্টিভ এটা থাকবে। তো সুস্পষ্ট উদ্দেশ্য বিষয়টা কি আমরা জানি। একটা পরিকল্পনা প্রণয়নে অবশ্যই সুস্পষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য প্রথমেই আগে নির্ধারণ করতে হবে, এবং উদ্দেশ্যবিহীন যদি কোনো পরিকল্পনা করা হয় সেটা কখনোই কার্যকর হবে না, ফল দিতে পারবে না। তাই একটি আদর্শ পরিকল্পনা, উত্তম পরিকল্পনা অবশ্যই সুস্পষ্ট উদ্দেশ্য ভিত্তিক হতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য একটি সামগ্রিক পরিকল্পনা যেমন উদ্দেশ্য অর্জনের জন্য কাজে লাগবে, ঠিক তেমনি ওই প্রধান পরিকল্পনা বা সামগ্রিক পরিকল্পনার উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগ উপবিভাগের উদ্দেশ্য নির্ধারণ করে সে অনুযায়ী ছোট ছোট পরিকল্পনা গ্রহণ করতে হবে, এবং প্রত্যেকটা এই যে পরিকল্পনা এর একটি সুস্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে। তারপরে আসছে দেখো বাস্তবমুখিতা। একটা উত্তম পরিকল্পনা কেমন হবে? বাস্তবমুখী হতে হবে, অর্থাৎ রিয়েলিটি ওরিয়েন্টেড। হ্যাঁ, রিয়েলিটি ওরিয়েন্টেড পরিকল্পনা হতে হবে। পরিকল্পনার বাস্তবমুখী হতে হবে অবশ্যই। সেটা কি পরিকল্পনা এমনভাবে হবে যেটা অবাস্তব কোনো পরিকল্পনাকে বাস্তবায়ন করা সম্ভব না। বৃহত্তর কোনো উদ্দেশ্য আলোকে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করলেই যে সেটা সুফল বয়ে আনবে সেটা না। অবাস্তব পরিকল্পনা অনেক ক্ষেত্রে কি করে প্রথমে আশাবাদ সৃষ্টি করলেও পরবর্তী সময়ে সেটা কার্যক্ষেত্রে যেহেতু প্রয়োগ করা যায় না সেহেতু কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, এবং পরবর্তীতে সেটি হতাশার এবং জটিলতা সৃষ্টি করবে, হতাশার জন্ম দিবে এবং জটিলতা সৃষ্টি করবে। তাই একটি উত্তম পরিকল্পনা অবশ্যই পালনযোগ্য বা বাস্তবায়নযোগ্য এমন হতে হবে। এরপরে যাওয়া হচ্ছে গ্রহণযোগ্যতা। হ্যাঁ, পরিকল্পনা একটা উত্তম পরিকল্পনা কেমন হবে? গ্রহণযোগ্যতা অবলিগ পালনযোগ্যতা, দুটোই একই। অ্যাকসেপ্টেবিলিটি, এটা কি একটা উত্তম পরিকল্পনা কি কেমন হতে হবে? এটা অবশ্যই পরিকল্পনা যাদের দ্বারা পরিকল্পনা বাস্তবায়িত হবে, যারা পরিকল্পনাকে বাস্তবায়ন করবে তাদের নিকট সেটি গ্রহণযোগ্য হওয়া উচিত। অর্থাৎ কর্মীরা যারা পরিকল্পনা অনুযায়ী কাজ করবে, বাস্তবায়ন করবে, কর্মীরা যদি পরিকল্পনাকে কোনো কারণে ইতিবাচকভাবে গ্রহণ করতে না পারে তবে সেটা তারা সঠিকভাবে বাস্তবায়নও তাদের কাছ থেকে আশা করা যাবে না। অর্থাৎ এই জন্য পরিকল্পনা একটা উত্তম পরিকল্পনা এমন হবে যাতে সবাই সেটা সাদরে গ্রহণ করে এবং সেটা বুঝতে পারে এবং পালন করার যোগ্য যাতে হয়। অর্থাৎ একটা বাস্তবমুখী গ্রহণযোগ্য পরিকল্পনা তৈরি করতে হবে প্রতিষ্ঠানের সফলতা অর্জনের জন্য। আচ্ছা, এই হচ্ছে গ্রহণযোগ্যতা, পালনযোগ্যতা। এরপরে যাও আমরা এখানে 6টা উত্তম বৈশিষ্ট্য আছে, এগুলো সবগুলোই পড়ো, কারণ এগুলো পড়লে তুমি বিষয়গুলো ক্লিয়ার হবে তোমার, এবং তোমার কোশ্চেনের আনসার লিখতে কাজে লাগবে। আচ্ছা, এরপরে যাও হচ্ছে একটা উত্তম পরিকল্পনা কি থাকবে? সঠিক পথ নির্দেশনা থাকবে। একটা উত্তম পরিকল্পনায় সঠিক পথ নির্দেশনা থাকবে। সেটা কি? প্রপার গাইডলাইন। সেটা কি দেখো, একটা উত্তম পরিকল্পনা কি হবে? সেটা একটা পরিকল্পনা অবশ্যই সঠিক পথ নির্দেশক হওয়া উচিত, যাতে প্রতিষ্ঠানে ভবিষ্যতে কর্মকাণ্ডের ক্ষেত্রে সঠিক পথ নির্দেশ করতে পারে এমনভাবে একটা পরিকল্পনা তৈরি করতে হবে। এবং সে বলা হচ্ছে যে এটাকে কি বলা হচ্ছে যে কি কাজ করা হবে পরিকল্পনা, সেটা পরিকল্পনা সেটা নির্দেশে যদি ভুল ব্যর্থ হয় তাহলে কি হবে? এক্ষেত্রে জটিলতা দেখা দিবে, এবং স্বাভাবিকভাবে যতদূর পরিকল্পনা অবশ্যই সেক্ষেত্রে একটি উত্তম পরিকল্পনা বিশদ এবং পূর্ণাঙ্গ হতে হবে। অর্থাৎ একটি পরিকল্পনা কি কাজ করবে, কিভাবে পরিকল্পনা করা হবে, বাস্তবায়ন করা হবে, সেই ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়া থাকবে পরিকল্পনার মধ্যে, এবং সেটা অবশ্যই পূর্ণাঙ্গ হতে হবে এবং বিশদভাবে বর্ণনা করা হবে। এই জন্যই কুনস এবং ডোনিয়াল পরিকল্পনাকে কি বলেছেন? পরিকল্পনাকে বলেছেন যে দর্পণ, হ্যাঁ, লুকিং গ্লাস এর সাথে তুলনা করেছেন কুনস অ্যান্ড ডোনিয়াল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি? তাহলে 4 নম্বর সঠিক পথ নির্দেশনা থাকতে হবে পরিকল্পনায়, কি করতে হবে এবং বিশদ বর্ণনা থাকতে হবে। এরপরে যাও হচ্ছে সমন্বয় ও যোগসূত্র বিষয়টা কি? কোঅর্ডিনেশন অ্যান্ড লিঙ্কেজ, এটা কি? অর্থাৎ বুঝতেই পারছো সমন্বয় প্রতিষ্ঠানের সকল স্তরেই কাজের ক্ষেত্রে কি থাকবে? যোগসূত্র প্রতিষ্ঠানের সকল স্তরেই যেহেতু পরিকল্পনা গ্রহণ করা হয়, এবং একটি আদর্শ পরিকল্পনার সকল স্তর বা বিভাগের মধ্যে কি থাকতে হবে? সমন্বয় এবং
যোগসূত্র রক্ষা করে করা হবে হবে অর্থাৎ প্রত্যেকটা যে প্রতিষ্ঠানের সকল স্তরে সকল বিভাগের উপবিভাগের মধ্যে কাজের ক্ষেত্রে সমন্বয় এবং যোগসূত্র রক্ষা করা হতে হবে এবং প্রতিষ্ঠানের মূল পরিকল্পনার পূর্ব সময়ে গৃহীত পরিকল্পনার সাথে যদি বিভিন্ন স্তরে গৃহীত পরিকল্পনার মূল পরিকল্পনার সাথে সমন্বিত হতে হবে এবং যেমন সেটা যদি ব্যাহত হয় সমন্বয় এবং যোগসূত্র এটা যদি ব্যাহত হয় তাহলে প্রাতিষ্ঠানিক সফলতা ব্যবস্থাপকীয় সফলতা অর্জন করা সম্ভব হবে না। যেমন বলা যায় যে বিক্রয় বিভাগ এবং উৎপাদন বিভাগ প্রত্যেকটা আলাদা আলাদা বিভাগ, আমরা জানি ব্যবস্থাপনায় সবগুলো বিভাগের সমন্বিত প্রয়াস এবং যোগসূত্র থাকতে হবে, সমন্বয় থাকতে হবে। বিক্রয় বিভাগ এবং উৎপাদন বিভাগের পরিকল্পনার মধ্যে যদি যোগসূত্রতা ধরো যদি যোগসূত্রতা না থাকে তাহলে কি হবে, উভয় পরিকল্পনা সেটা অকার্যকর হয়ে যাবে। কারণ উৎপাদন বিভাগ কতটুকু উৎপাদন করছে, বিক্রয় বিভাগ সেটা সেই অনুযায়ী বিক্রয়ের ব্যবস্থা করতে হবে। উৎপাদন এবং বিক্রয় বিভাগ দুই বিভাগের মধ্যে যোগসূত্রতা সমন্বয় এবং যোগসূত্রতা থাকতে হবে। এই হচ্ছে সমন্বয় যোগসূত্র। এরপরে যাওয়া হচ্ছে নমনীয়তা ফ্লেক্সিবিলিটি। এটা কি? নমনীয়তা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি বিধানের সামর্থ্য বা পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি বিধান বা খাপ খাইয়ে নেওয়ার সামর্থ্যকে আমরা নমনীয়তা বলি। নমনীয়তা হচ্ছে অবশ্যই একটু উত্তম পরিকল্পনার এটি একটি বড় গুণ, যেটা তোমাদের সবসময় পরীক্ষায় নমনীয়তার গুণ বা নমনীয়তা এই বিষয়টা আসে, 2 নম্বর প্রশ্নে আসে অথবা তোমার কোশ্চেনের সাথে রিলেটেড নমনীয়তা নিয়ে কোশ্চেন হয়। তো নমনীয়তা হচ্ছে পরিকল্পনার একটি গুণ এবং নমনীয়তার সুযোগ থাকা একটা পরিকল্পনার মধ্যে আবশ্যক এবং সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে সম্ভব যে কোনো অবস্থার মধ্য দিয়ে যে পরিকল্পনা সঠিকভাবে যে পরিকল্পনাটা করা হয়েছে সেটা যে কোনো অবস্থার মধ্য দিয়েই যে সেটা বাস্তবায়িত করা যাবে এরকম ধারণা করা ঠিক না। তো এই ক্ষেত্রে কি হবে, যে কোনো ক্ষেত্রে পরিবর্তন ঘটতে পারে এবং পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনের সাথে দ্রুততার সাথে সংশোধন পরিকল্পনায় থাকতে হবে এবং এরূপ পরিবর্তন যাতে দ্রুততার সাথে সংশোধনের মাধ্যমে পরিকল্পনাকে পরিকল্পনার প্রণেতারা কি করে, এটাকে পরিবর্তন করে কাজের উপযোগী বা ব্যবস্থাপনার উপযোগী করে পরিকল্পনাটাকে সেট করে নেয়। এভাবে কি হয়, এর প্রেক্ষিতে পরিকল্পনাকে বাস্তবায়ন করা সহজ হয় এবং একটি উত্তম পরিকল্পনায় সেই রকম পরিস্থিতির সৃষ্টি হলে সেটাকে ঠিক করার বা সেটাকে পরিবর্তন করার যোগ্যতা থাকতে হবে, যেটাকে আমরা বলছি নমনীয়তা। হ্যাঁ, এবং এই যে ক্ষেত্রে বলা হচ্ছে একটি নমনীয় বাজেটও তৈরি করে রাখে, যে ব্যবস্থাপনার ক্ষেত্রে নমনীয় বাজেট, ফ্লেক্সিবল বাজেট তৈরি করা, এটার হচ্ছে একটা উদাহরণ, যেটা যে কোনো পরিবর্তিত অবস্থার সাথে পরিবর্তনের যোগ্যতা, সেটা হচ্ছে নমনীয়তা। আচ্ছা, এই হচ্ছে আমরা পড়লাম এতক্ষণ পড়লাম হচ্ছে উত্তম পরিকল্পনার গুণ বা বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে যাও আমাদের পরবর্তী অংশ আমরা একটু পড়ব হচ্ছে লক্ষ্য। হ্যাঁ, পরিকল্পনার লক্ষ্য 3.4 যাও, পরিকল্পনার লক্ষ্য, গোল অফ প্ল্যান। হ্যাঁ, তো আমরা লক্ষ্য কি সবসময় জ্ঞানমূলকে অহরহ আসে এবং লক্ষ্য নিয়েও কোশ্চেন আসে। তো আমরা একটা জেনে নিই, প্রকারভেদ সহ একটু জেনে নিব। তো লক্ষ্য বিষয়টা কি আগে জানো। লক্ষ্য হচ্ছে কি, লক্ষ্য নির্ধারণ হচ্ছে পরিকল্পনা সবসময় লক্ষ্য অভিমুখী। লক্ষ্য নির্ধারণ যেমন একটি পরিকল্পনা, তেমনি এই লক্ষ্য অর্জনের জন্য যে পন্থা ঠিক করা হয় সেটাও কিন্তু পরিকল্পনা। তাহলে পরিকল্পনা আর আমরা পরিকল্পনা যেটা করি সেটা লক্ষ্যের দিকেই যায়, অর্থাৎ লক্ষ্য নির্ধারণ করা যেমন লক্ষ্য নির্ধারণ যেমন একটা পরিকল্পনা, আবার তেমনি যে এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করা হয়, ঠিক করা হয়, সেটাও পরিকল্পনা। তাহলে লক্ষ্য বিষয়টা কি, কাকে বলে? লক্ষ্য হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। এক লাইন জ্ঞানমূলক, কাকে বলে? পরিকল্পনার
অভিপ্রেত ফল যেটা পাওয়া যায় সে ফলকে লক্ষ্য বলে। আচ্ছা, তাহলে লক্ষ্যহীন মানুষ তো চলতে পারে না, উদ্ভ্রান্তের মতো বলা যায়। লক্ষ্যহীন মানুষ মানে এটাকে এরকম চিন্তা করা যায় না, এবং লক্ষ্য আগেই নির্ধারণ করা হয়, সেই অনুযায়ী পরিকল্পনা করা হয় এবং সেই লক্ষ্য অর্জনের জন্যই পরিকল্পনা অনুযায়ী কাজ করা হয়, মানুষ যেটা করে থাকে। এরপরে যাও লক্ষ্যের প্রকারভেদ। আমরা টাইপস অফ গোল ইন প্ল্যান এটা পড়বো। লক্ষ্যের প্রকারভেদ, লক্ষ্য প্রকারভেদ আমরা এখানে যেগুলো আছে অনেক দুই ধরনের আছে, প্রকৃতি বিচারে এবং সাংগঠনিক বিচার, লক্ষ্য স্তর বিচারে দুই ধরনের প্রকারভেদ আছে ক খ। তো আমরা সব যেগুলো আমি যেগুলো পড়াবো, যেগুলো বলবো সেগুলোই পড়বা, যেগুলো তোমাদের জন্য আসে পরীক্ষায় বা ইম্পর্টেন্ট, সবগুলো তো প্রচুর পড়া। যাই হোক, প্রকৃতি বিচারে দেখো লক্ষ্যের প্রকারভেদ। লক্ষ্যের প্রকারভেদের মধ্যে আছে প্রথমে প্রকৃতি বিচারে আছে উদ্দেশ্য, অবজেক্টিভস। এটা কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য হচ্ছে আমরা বলবো উদ্দেশ্য হচ্ছে অভিপ্রেত লক্ষ্য যাকে ঘিরে কর্মকাণ্ড পরিচালিত হয়, এবং কার্য সম্পাদনের পিছনে যে কোনো কার্য সম্পাদনের পিছনে সম্পাদনকারীর একটা উদ্দেশ্য বা ক্রিয়াশীল থাকে, সেটাকে আমরা বলবো উদ্দেশ্য। বিষয়টা হচ্ছে কি অভিপ্রেত লক্ষ্য যাকে ঘিরে কর্মকাণ্ড পরিচালিত হয়, এটা হচ্ছে উদ্দেশ্য। এবং যাকে ঘিরে কার্য সম্পাদনের পিছনে সম্পাদনকারী একটা উদ্দেশ্য বা অর্থাৎ কাজ করে থাকে, ক্রিয়াশীল থাকে, সেটা হচ্ছে উদ্দেশ্য। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ব্যবসায় প্রধান উদ্দেশ্যই থাকে কি? আমরা জানি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যবসায় প্রধান উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন। হ্যাঁ, তা এই যে এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে এই সাধারণ উদ্দেশ্যকে আমরা ভীষণ বলবো। এই ভীষণ বা উদ্দেশ্যকে সামনে রেখেই ব্যবসায়ী তার কর্মকাণ্ড পরিচালনা করে। ঠিক একইভাবে ক্লাব আছে, পাঠাগার আছে, শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সবারই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে এবং এই উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য প্রত্যেকটি সম্পাদনকারী অবশ্যই ক্রিয়াশীল থাকে, অর্থাৎ কাজ করে থাকে। আচ্ছা, এই হচ্ছে উদ্দেশ্য। এরপরে যাও আর একটা নেক্সট আমরা পড়বো মিশন। মিশন কি? মিশন হচ্ছে আমরা জানি মিশন হচ্ছে লক্ষ্যেরই আরেকটি রূপ। মিশন ইংরেজি মিশন শব্দ, যার অর্থ হচ্ছে ব্রত বা সাধনা বা প্রচেষ্টা। মিশন ইংরেজি শব্দ, এটার অর্থ হচ্ছে কোনো কিছুর ব্রত করা, সাধনা করা বা প্রচেষ্টা করা, এবং এটা লক্ষ্যেরই সবগুলোই লক্ষ্যেরই আরেকটি রূপ। আর মিশন বলতে আগে যেটাকে ধর্মীয় ব্রত সাধনার সাথে এটাকে সম্পর্কিত মনে করা হলেও এখন এটা বিভিন্ন প্রতিষ্ঠানেই মিশন শব্দটা ব্যবহার হচ্ছে বা লক্ষণীয়। তো মিশনের ক্ষেত্রে সেটাকে বলবো যে মিশন হচ্ছে একটা শিল্প প্রতিষ্ঠানের মিশন বা থাকে কি, তার মিশন থাকে কি, যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নত পণ্য উৎপাদন করে বাজারজাত করার প্রয়াস হচ্ছে তাদের জন্য একটা প্রতিষ্ঠানের জন্য মিশন। আবার একটা ব্যাংকের ক্ষেত্রে উত্তম ব্যাংকিং সেবা প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জন করা, এটাই তারা মিশন হিসেবে গণ্য করা যেতে পারে। তাহলে মিশন হচ্ছে এটি একটি কর্মলক্ষ্য হিসেবে বিবেচিত। আচ্ছা, এরপরে যাওয়া হচ্ছে আমি যেটা পড়াবো আরেকটা, সেটা হচ্ছে 4 নম্বরটা বাজেট লক্ষ্য। বাজেট লক্ষ্য হচ্ছে কি? বাজেট লক্ষ্য, বাজেট গোল সেটা কি? প্রতিষ্ঠানের প্রত্যাশিত ফলাফল যখন সংখ্যায় প্রকাশ করা হয় আমরা সেটাকে বাজেট বলি। আমরা যখন আয়, ব্যয়, প্রাপ্তি, প্রদান এই বিষয় আর্থিক অঙ্কগুলোকে আমরা সাধারণভাবে বাজেট বলি। হ্যাঁ, সম্ভাব্য আয়, ব্যয়, প্রাপ্তি, প্রদান এগুলো হচ্ছে বাজেট। তো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাজেট বিষয়টা এভাবে আসছে যে প্রতিষ্ঠান বিভাগের প্রতিষ্ঠান কি করা হয় যে বাজেটের লক্ষ্য থাকতে পারে। বাজেট একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাজেটের একটা লক্ষ্য থাকতে পারে, যে যাকে বলা হয় বাজেট লক্ষ্য বা টার্গেট বলা হয়। যে প্রতিষ্ঠানের মুনাফা বিগত বছরের তুলনায় 25% বৃদ্ধি পাবে, বৃদ্ধির যে লক্ষ্য সেটাকে আমরা বাজেট লক্ষ্য বলবো প্রতিষ্ঠানের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে পরিকল্পনাকে বাজেট লক্ষ্য বা টার্গেট হিসেবে গণ্য করা হয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যা লক্ষ্য হিসেবেই বিবেচিত হয়। আচ্ছা, এই হচ্ছে আমি যেগুলো বললাম এগুলো পড়বে প্রকৃতি বিচারে লক্ষ্যের প্রকারভেদ। আচ্ছা, এরপরে যাও সাংগঠনিক স্তর বিচারে
সাংগঠনিক স্তর বিচারে বাজেট সাংগঠনিক স্তর বিচারে এটা কি করছি লক্ষ্য। হ্যাঁ, লক্ষ্য এর মধ্যে আর আমরা এখানেও কয়টা আছে, 3টা আছে, আমরা এখানে 2টো পড়বো। তো এখানে দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি। স্ট্র্যাটেজিক লক্ষ্য, স্ট্র্যাটেজিক গোল, এটা কি? সাংগঠনিক স্তর বিচারে এক নম্বর হচ্ছে স্ট্র্যাটেজিক লক্ষ্য বা স্ট্র্যাটেজিক গোল। সেটা কি? যে যখন কি করে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা যখন প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বা লক্ষ্য নির্ধারণ করেন, সেটাকে আমরা বলবো স্ট্র্যাটেজিক লক্ষ্য। ধরো যে নির্বাহীরা ঠিক করলো যে 10 বছরের মধ্যে বিনিয়োগকারীদের মুনাফা 20% বেশি করা হবে, বেশি দেওয়া হবে, উন্নতি করা হবে, 10% থেকে 20%-এ উন্নীত করা হবে। এটা একটি স্ট্র্যাটেজিক লক্ষ্য, কৌশল। আর হচ্ছে ধরো আবার এই 5 বছরের মধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় নতুন নতুন আরও শাখা খোলা হবে, দোকান প্রতিষ্ঠা করা হবে। এগুলোও হচ্ছে স্ট্র্যাটেজিক লক্ষ্য, যেটা ঊর্ধ্বতন নির্বাহীরা প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে থাকেন। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক লক্ষ্য। আচ্ছা, এরপরে আরেকটা একটু নেক্সটটা দেখি, বিভাগীয় বা কৌশলগত লক্ষ্য। বিভাগীয় যে বিভিন্ন আন্তঃবিভাগীয় যে বা কৌশলগত যে লক্ষ্য, ডিপার্টমেন্টাল অর ট্যাকটিক্যাল গোল। হ্যাঁ, এটা কি বলা হচ্ছে? প্রতিষ্ঠানের মধ্যপর্যায়ের ব্যবস্থাপকগণ যখন স্ট্র্যাটেজিক লক্ষ্য অর্জনের জন্য বিভাগীয় পর্যায়ে যে লক্ষ্য নির্ধারণ করেন, সেটাকে আমরা বলবো বিভাগীয় বা কৌশলগত লক্ষ্য। কৌশলগত লক্ষ্য, যেমন বিক্রয় বিভাগ যে স্ট্র্যাটেজিক লক্ষ্য বাস্তবায়নের জন্য কি করে? বিক্রয় বৃদ্ধির জন্য উৎপাদন বিভাগ কি করে? 25% উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা করেছে বিভাগীয় পর্যায়ে। সেটাকে আমরা বলবো বিভাগীয় বা কৌশলগত লক্ষ্য। অর্থাৎ স্ট্র্যাটেজিক লক্ষ্যকে বাস্তবায়নের জন্য বিভাগীয় পর্যায়ে বা মধ্য পর্যায়ে যে লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা গ্রহণ করা হয়, এটাকে আমরা বলবো হচ্ছে বিভাগীয় বা কৌশলগত লক্ষ্য। তো আজকে তাহলে এতটুকুই থাক। আমরা নেক্সট ক্লাসে পড়বো পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পদক্ষেপ, পরিকল্পনার প্রকারভেদ। তো আজকে আর আগাবো না, আমরা এতটুকুই পড়বো। এগুলো ভালো করে পড়বো বাসায়। পরিকল্পনা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তোমার পরিকল্পনা থেকে রেগুলার প্রত্যেক সালেই প্রশ্ন আসে, অনুশীলনীতে গিয়ে দেখো। এবং পরিকল্পনার প্রশ্ন একটু তোমাদের জন্য আনসার করা ডিফিকাল্ট হয়ে যায়। ছেলে মেয়ে স্টুডেন্ট সাধারণত আমরা খাতা যখন দেখি তখন সাধারণত দেখি যে আনসার এই চ্যাপ্টার থেকে কম করে, অর্থাৎ তোমরা ইগনোর করে যাও এই চ্যাপ্টারের কোশ্চেন। কেন করো? কারণ হচ্ছে মনে হয় কারণ হচ্ছে বোধহয় একটু কঠিন, কারণ একটু বোঝার সমস্যা হয় কোশ্চেন, এটা কোন ধরনের পরিকল্পনা হবে, কি হবে, বিভিন্ন যে প্রকারভেদগুলো আছে, সেই কারণেই বোধহয় ছেলেমেয়েরা আনসার এই চ্যাপ্টার থেকে একটু কম করে। যাই হোক, এটা পড়তে হবে, সেজন্যই যেভাবে পড়াবো, যেভাবে পড়াচ্ছি সেভাবে একটু ফলো করবা, লেকচার ফলো করবা খুব ভালো করে। 2-1বার শুনলে বই যেহেতু আছে, বইয়ের সাথে মিলিয়ে বই পড়ো। আমার মনে হয় বুঝতে অসুবিধা হবে না তোমাদের খুব বেশি। আর পড়তে হবে, না পড়লে কখনো এগুলো তো পিছিয়ে পড়বা। পড়াশোনা করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, অফুরন্ত অবসর পড়াশোনা করতে হবে। আর হচ্ছে তোমাদের যেভাবে পড়ানো হচ্ছে এইভাবেই পড়ো। আমার মনে হয় না লেকচার বুঝতে সমস্যা হয়। কারো সমস্যা থাকলে অবশ্যই জানাতে বলেছি, জানাবে ইনবক্সে। আর হচ্ছে সামনে এইটুকু পড়ার পরে এরপরে যখন নেক্সট ক্লাসে পরবর্তী পড়া পড়বো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি পরিবারের প্রতি যত্নশীল হবে, আর হচ্ছে সেফে থাকবে। আল্লাহ হাফিজ।